শুভ সকাল দর্শক। শরতের এই রোদ ঝলমলে সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি মারুফা রহমান এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা চোখ রাখতে চাই ইতিহাসের পাতায় আর দেখে নিতে চাই কি কি ঘটেছিল আজকের এই দিনে। আজ শুক্রবার 19 ভাদ্র 1428, 3 সেপ্টেম্বর 2021, 24 মহররম 1443। 1752 সালের এই দিনে ব্রিটেনে জুলিও ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়, ফলে 3 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর হয়। 1859 সালের এই দিনে মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা প্রথম অভিনীত হয়। 1866 সালের এই দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়। 1898 সালের এই দিনে জন্ম নেন রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমেদ। 1926 সালের এই দিনে জন্ম নেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তম নায়কদের মধ্যে অন্যতম মহানায়ক উত্তম কুমার। 1971 সালের এই দিনে জন্ম নেন ভারতের লেখক কিরণ দেশাই। 1962 সালের এই দিনে মৃত্যুবরণ করেন মার্কিন কবি ই কামিংস। 1963 সালের এই দিনে মৃত্যুবরণ করেন আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডরিক ম্যাকনেস। 1969 সালের এই দিনে চিরবিদায় নেন ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো চি মিন। এ পর্যায়ে আমরা চোখ রাখতে চাই সংবাদপত্রের পাতায় আর দেখে নিতে চাই আজকের শিরোনামগুলো। দর্শক, প্রথমেই দৈনিক বাংলাদেশ প্রতিদিন যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে বিনিয়োগের সুফল নেই রেলে, এবং আরেকটি শিরোনাম দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশ দিয়েছি প্রধানমন্ত্রীর উক্তি, এবং আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ইউপি পৌরসভায় 20 সেপ্টেম্বর থেকে আবারও ভোট। চলে যাচ্ছি পরবর্তী সংবাদপত্রে। দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম করেছে বড়দের আশকারায় ছোটরা ভয়ঙ্কর, এবং আরেকটি শিরোনাম আজ নতুন সরকার ঘোষণা করতে পারে তালেবান, এবং 13 সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ, কেনা হচ্ছে আরো 16 কোটি টিকা। এরপর আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো তাদের শিরোনাম করেছে করোনা কালের শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, এবং সেই সাথে আরেকটি শিরোনাম যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 41 এবং 200-র বেশি অস্ত্র বিক্রি করেছেন ছাত্রলীগ নেতা। এরপরে দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে অভিযানে ভাটা, দেশে অবাধে ঢুকছে মাদক, এবং আরেকটি শিরোনাম সংসদে প্রধানমন্ত্রী দ্রুত স্কুল কলেজ খোলার নির্দেশ, এবং পরিমণির মনোযোগ এখন কাজে, রিমান্ড প্রশ্নে হাইকোর্টে 2 বিচারকের ব্যাখ্যা তলব। এরপরে দি ডেইলি সানে তাদের শিরোনাম করেছে ডেঙ্গু সিচুয়েশন worsening, children at higher risk, এবং আরেকটি শিরোনাম আমরা দেখছি স্কুল কলেজেস টু রিওপেন সুন, পিএম টেলস জেএস। এরপরে দি ডেইলি স্টার তাদের শিরোনাম করেছে একটি শিরোনাম তারাও করেছে স্কুল কলেজেস টু রিওপেন সুন, এবং এরপরে আমার হাতে রয়েছে বাংলা নিউজ 24 তারা তাদের শিরোনাম করেছে জানুয়ারি মাসের মধ্যে 16 কোটি ডোজ টিকা আসবে স্বাস্থ্যমন্ত্রী, এবং 4 সেপ্টেম্বর থেকে বাংলাদেশ ভারত ফ্লাইট চলাচলের আশা। এরপরে আমার হাতে যেটি রয়েছে সেটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের শিরোনাম করেছে ইন্টেন্স রেইন শোজ লিটল ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। মোটামুটি এই ছিল আজকের সংবাদপত্রের শিরোনামগুলো ধরে আমরা এখন পর্যালোচনা করতে চাই। আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনা করার জন্য যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ গবেষক তৌহিদুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন বেশিরভাগ দৈনিক শিরোনামগুলো করেছে মোটামুটি প্রধানমন্ত্রীর যে নির্দেশ দ্রুত স্কুল কলেজ খুলে দেওয়ার সেটি, এছাড়াও আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখেছি। তো শুরুতেই আসলে সেই বিষয়ে আলাপ করতে চাই যে এখনো করোনাকাল চলছে, আবার এদিকে তাগিদও ছিল ছাত্র, শিক্ষক, অভিভাবক সবারই যে স্কুল কলেজ খুলে দেওয়া, এবং প্রধানমন্ত্রী বললেন যে দ্রুত স্কুল কলেজ খুলে দেবার কথা।
আর সেই সাথে ইউপি পৌরসভায় 20 সেপ্টেম্বর থেকে আবারও ভোট শুরু হচ্ছে। এই যে মোটামুটি স্বাভাবিক অবস্থায় আমরা চলে যাচ্ছি, এটি এখন আসলে আমাদের এই স্বাভাবিক পরিস্থিতিতে আসলে কিভাবে আমাদের চলতে হবে বা কিভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আসলে নতুন করে বা নতুন নিয়ম নীতি অনুযায়ী চলতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শুরু করছি এবং এই মুহূর্তে যারা শুনছেন তাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি। দেখুন, আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তো সকলেরই একটি আগ্রহ রয়েছে, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী সমাজের। যেহেতু আমাদের দীর্ঘদিন ধরে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষা কার্যক্রম বলতে আমরা যা বুঝি, সেই শিক্ষা কার্যক্রমগুলো আসলে বন্ধ আছে। মানে কিন্তু আসলে আমাদের যে পাঠক্রম কিংবা আমাদের আহ, মানে শিক্ষণের বিষয়টি বন্ধ নেই, সেটি আমাদের ডিজিটাল প্রক্রিয়া বা প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটা কিন্তু আমরা শুরু থেকেই সম্পন্ন হয়েছে বা এখনো চলছে। পরীক্ষা বা ক্লাস গ্রহণ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সেগুলো কিন্তু আমরা অনলাইনে নিতে পারছি। বিষয় হলো যে এই ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষা গ্রহণে কিন্তু আমাদের দেশের শিক্ষার্থী বা শিক্ষকরা সেইভাবে কিন্তু অভ্যস্ত না। যদিও একটা নতুন পরিস্থিতির কারণে, করোনার এই অতি মহামারীর সময় আমরা এই পরিস্থিতির সাথে আমাদেরকে অভ্যস্ত হতে হয়েছে। কিন্তু আমাদের সকলেরই কিন্তু আগ্রহের জায়গাটি ছিল বা এখনো আছে যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। বিশেষ করে আমাদের সেই একেবারে ছোট শিশুরা যারা মানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যারা পড়ে, কিংবা স্কুল বা কলেজে যারা পড়ে বা বিশ্ববিদ্যালয়গুলো যারা পড়ে, যে আমাদের আমাদের দেশের শিক্ষা একদম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সাথে এখনো ছুটির ঘন্টা, এই শব্দ বা ছুটির ঘন্টার শব্দই কিন্তু আমাদের আসলে কানে এখনো বাজে, বা তারা সেই শব্দটি আমার মনে হয় শুনতে চায় এবং সে আগ্রহের জায়গাটি। এখন বিষয় হলো যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ যে তিনি এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। দেশের প্রধান নির্বাহী হিসাবে তিনি অবশ্যই বিষয়টি উপলব্ধি করেছেন। আমাদের করোনা পরিস্থিতি, আপনি যেমনটি বলছিলেন যে আমাদের সংক্রমণের হার এবং আমাদের মৃত্যু হার কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু তাতে আসলে তৃপ্ত হওয়ার মতো আসলে কিছু নেই। কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি না মেনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আমাদের চলাচল বা আমাদের গণপরিবহন, আমাদের পর্যটন বা বিনোদন কেন্দ্র বা আমাদের সার্বিক যে চলাচলের জায়গা, আমাদের বাহিরে যে বের হওয়ার যে প্রক্রিয়া, এই ব্যাপারগুলোতে যদি আমরা যে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি, যেটি চিকিৎসকরা বারবার বলার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটি যে কতদিন এই নিয়ন্ত্রণে থাকবে, এখনো যে নিয়ন্ত্রণে আছে সেটি কিন্তু বলা যায় না। যেমন গতকালকে যে হারটি আমরা দেখলাম, যে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 10 দশমিক প্রায় 11% আমাদের শনাক্তের হার। তো এটাও কিন্তু একেবারে কম নয়। এই অবস্থার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলাও কিন্তু একেবারে খুব স্বস্তির সাথে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হবে বা সম্ভব হচ্ছে, বিষয়টি কিন্তু এরকমও না। বরং আপনাকে কিছু ঝুঁকি নিয়েই কিন্তু খুলতে হচ্ছে। তারপরও আমরা যেটা বলতে চাই যে আমাদের যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে যে বিষয়গুলো জড়িত সেটি হচ্ছে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানে আসলে প্রস্তুত করা এই অর্থে যে আসলে সেখানে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ঠিক মতো আছে কিনা, আমার শিক্ষক এবং কর্মকর্তারা ঠিকমতো টিকা পেয়েছেন কিনা, এবং আমার কিভাবে ক্লাস হবে, কিভাবে শিক্ষার্থীরা বসবে, তার প্রবেশ পথ, এবং কিভাবে সে হাত ধোয়া কিংবা হাত স্যানিটাইজ করা বা হাত ধোয়া যেভাবেই আমরা বলি, এবং তারা কিভাবে মানে এক সহপাঠী আর এক সহপাঠীর সাথে মিশবে, দূরত্ব কেমন থাকবে, এই বিষয়গুলোতে কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটা নিজস্ব পরিকল্পনা থাকবে। এবং আমার ভালো লাগতো যে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে তিনি গতকালকে বলেছেন, তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি এটি এরকম হতো তাহলে আরো বেশি ভালো হতো, যে শিক্ষা মন্ত্রণালয় বা আমাদের শিক্ষার সাথে যারা জড়িত তারা যদি একটা পরিকল্পনা করে সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতেন। তার প্রেক্ষাপটে যদি মাননীয় প্রধানমন্ত্রী এভাবে বলতেন যে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্ট অধিদপ্তর বা ব্যক্তিরা যেভাবে পরিকল্পনা আমার কাছে উপস্থাপন করেছে, তার প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সীমিত পরিসরে হলেও স্বাস্থ্যবিধি মেনে আমরা খুলতে পারি। তো এই জায়গাটিতে এসে আমাদের
কিন্তু একটু চিন্তা করার প্রয়োজন রয়েছে যে সবকিছুতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিবেন, তিনি নির্বাহী হিসাবে, প্রধান নির্বাহী হিসাবে তিনি নির্দেশ অবশ্যই দিবেন, তিনি নির্দেশনা দিবেন, কিন্তু যারা সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে কাজ করেন তাদের কিন্তু এই জায়গাগুলোতে আরো বেশি মনোযোগ প্রয়োজন, তাদের আরো বেশি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এই পরিস্থিতিগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে তারা প্রধান নির্বাহীকেও অবগত করবেন, মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করবেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা এরকম, তারা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এই অবস্থায় রয়েছে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা এত শতাংশ টিকা পেয়েছে, আরো এই ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমার শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আমার কোনো বাধা থাকছে না। এইভাবে যদি আমরা পরিকল্পনাগুলোকে সাজাতে পারি এবং গ্রহণ করতে পারি, চিন্তা করতে পারি, তাহলে যেটি হয়, আমরা বারবার বলছি যে করোনা প্রতিরোধের ক্ষেত্রে অথবা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে একটা জনসম্পৃক্ততা, এখানেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে কিন্তু কয়েক ধরনের মানুষের সম্পৃক্ততা খুব প্রয়োজন। সেটি হলো যে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের সম্পৃক্ততা প্রয়োজন, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের, অভিভাবকদের সম্পৃক্ততা প্রয়োজন, শিক্ষার্থীদের সম্পৃক্ততা প্রয়োজন। এই সেটি স্যার, মোটামুটি আমরা এই বিষয়ে আসলে একটু ধারণা জায়গাগুলো আমাদেরকে বাড়াতে হবে। পেয়েছি। জি স্যার, আরেকটি এখানে প্রসঙ্গ আমরা দেখছি, দৈনিক কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে, সেটি হচ্ছে বড়দের আশকারায় ছোটরা ভয়ঙ্কর। মানে কিশোর গ্যাং নিয়ে তারা তাদের এই প্রধান যে শিরোনাম সেটি তারা করেছে। তারা বলছে ঢাকা মহানগরে 230 সদস্য পুলিশের তালিকায় এবং তারা সারা দেশে সক্রিয় কয়েক হাজার। তারপরে বলছে গ্যাংয়ের নিয়ন্ত্রণে থাকে বড় ভাই, এবং পুলিশ বলছে যে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ, এবং আরো বেশ কিছু কারণ তারা এখানে তুলে ধরেছে। এবং এই গ্যাংয়ের সদস্যরা ঢাকায় গত 17 বছরের খুনি আছে 120 জন। আসলে এটি আসলে কত বড় একটি সমস্যা, এত বড় একটি সমস্যা আমরা কিভাবে পড়লাম, আগে কেন আমরা আসলে এই বিষয়ে কোনো নজর দিইনি, আর এখন আসলে কি করণীয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শেষের বিষয়টি উল্লেখ করার জন্য, যে আসলে আমরা আগে কেন নজর দেইনি, এখন আমরা বলছি যে এটি নিয়ন্ত্রণ করা অনেক কষ্টের। দেখুন, এই জায়গা থেকে যদি শুরু করি, বাংলাদেশে কিশোর অপরাধের বিষয়টি যে অবস্থায় দাঁড়িয়েছে বা গ্যাং কালচার যে অবস্থায় দাঁড়িয়েছে, এটি নিয়ন্ত্রণ করা খুব বেশি কষ্টের বিষয়টি এরকম না। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি একটি অতিরিক্ত একটি চাপ হিসেবে তারা মনে করছে, কারণ হলো কিশোর অপরাধীর সংখ্যা বা গ্যাং এর সংখ্যাটি দিন দিন বাড়ছে। এখন বিষয় হলো যে এটি কি একেবারে নতুন বাংলাদেশে? এটি শুধু বাংলাদেশ না, বৈশ্বিকভাবে এটি নতুন কোনো বিষয় না, যে আসলে যারা এই যে উদীয়মান তরুণ যারা, তাদের মধ্যে অপরাধ প্রবণতা, বিশেষ করে অপরাধ প্রবণতাকে, তাদের অপরাধ প্রবণতাকে আমরা মানে যেভাবে দেখি অপরাধ বিজ্ঞানের ভাষায় অথবা সামাজিক প্রেক্ষাপটে, যে সেটি হলো এই 18 বছরের নিচে যারা রয়েছে তারা আসলে অপরাধ করে না, তারা ভুল করে, তারা রং ডুয়ার, তারা রং ডুইং করে, তারা ভুল করে, সেটি যে জেনে হোক অথবা না জেনে হোক, তারা একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে তারা আসলে নিয়ম ভঙ্গ করে, এবং এটাকে আমরা বলছি তারা সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে। এখন বিষয় এখানে দুটি বিষয়, একটা হলো যে যদি তার বয়সগত বৈশিষ্ট্য এবং তারা যার সাথে মানে একটা যে গ্রুপ তৈরি করে, একটা কম্পানিয়নশিপ তৈরি হয়, একটা সঙ্গ তৈরি হয়, একটা বন্ধু মহল তৈরি হয়, এই বন্ধু মহলের কারণে তারা যদি বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়, সেটি কিন্তু আপনি কাউন্সিলিং বলুন, সমাজ রাষ্ট্রের মানে যে নির্দেশনা অথবা দায়িত্ব পালনের মধ্যে দিয়ে এটি আপনি অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই কৌশলগুলো কিন্তু কম বেশি আমাদের জানা আছে, অন্যান্য দেশগুলো কিন্তু সেটি করে থাকে। আমরাও কিন্তু গবেষণার প্রয়োজনে এগুলো নিয়ে কাজ করি, এবং কিভাবে যারা কিশোর অপরাধের সাথে সম্পৃক্ত কিংবা পরিবার অভিভাবকের কথা শুনছে না বা বেপরোয়া হয়ে যাচ্ছে, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেই কৌশলগুলো কিন্তু সমাজতাত্ত্বিক প্রেক্ষাপটেও কিন্তু আছে পদ্ধতিগুলো। কিন্তু যে জায়গাটায় এসে কিশোর অপরাধ নিয়ন্ত্রণটা একেবারেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, শতভাগ চ্যালেঞ্জ, সেটি হচ্ছে যেটি আপনি বলছিলেন, যে সেটি হলো যে আমাদের এই কিশোর অপরাধের সাথে যখন রাজনীতির একটা সংযোগ ঘটলো, তখন কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে গেল। কারণটা হলো যখন একটি কিশোর গ্যাংয়ের সাথে বা একটি কিশোর গ্যাংয়ের প্রধান পৃষ্ঠপোষক হয়ে দাঁড়ায় যে এলাকার অথবা কোনো পাড়া বা মহল্লার বা কোনো সংসদীয় এলাকার একজন রাজনৈতিক ব্যক্তি,
তখন কিন্তু আসলে এটা নিয়ন্ত্রণ করা খুব কষ্ট। কেন নিয়ন্ত্রণ করা কষ্ট? যে ওই গ্যাংয়ের কাছে তখন অস্ত্র চলে আসে, ওই গ্যাংয়ের একটা বড় শক্তি হয়ে দাঁড়ায় যে তার পেছনে এমন একজন ব্যক্তি রয়েছে যার সাথে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর ভালো সম্পর্ক, এবং তিনি এলাকায় একটা প্রভাব বিস্তারের ক্ষমতা রাখেন, নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন। এবং এই বড় ভাইয়ের সাথে সম্পৃক্ত, বড় ভাই মানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক বড় বড় ভাই। এটা আমাদের এই কারণে বলছি যে আমাদের রাজনৈতিক দলগুলোকে, আমি একাধিকবার বলেছি মিডিয়াতে, যে আমাদের এই মূল যে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের কমিটমেন্টে আসতে হবে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ করতে চাইলে বাংলাদেশে, যে তাদের দলের কোনো ব্যক্তিকে যদি কিশোর গ্যাং বা অপরাধের সাথে সম্পৃক্ত পাওয়া যায়, তার দলীয় পদ বা অবস্থান থেকে তাকে বহিষ্কার করা। এরকম দু একটি ঘটনা যদি দুটি বড় রাজনৈতিক দল যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এই পরিস্থিতিটা অনেকটাই নিয়ন্ত্রণ আসবে। তখন আইন শৃঙ্খলা বাহিনী, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য খুব একটা সহায়ক পরিস্থিতি তৈরি হবে এটাকে নিয়ন্ত্রণ করার। কারণটা হলো, যখনই একটি কিশোর গ্যাংয়ের সাথে বা যারা কিশোর অপরাধ করছে তাদের সাথে কাছে যখন মাদক চলে আসে, অস্ত্র চলে আসে, এলাকার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যখন তাকে ব্যবহার করা হয়, তারা যখন এই বলা যেতে পারে যে টিজিং অথবা ধর্ষণ পরবর্তী হত্যা বা কাউকে খুন করার জন্য ভাড়া খাটা একটা শব্দ আছে এই কিশোর গ্যাংয়ের ইসে, যে ভাড়াটে হিসাবে ব্যবহার করা অথবা চুক্তিবদ্ধ হওয়া, প্রতিপক্ষকে ঘায়েল করা বা শায়েস্তা করার এই কাজগুলোতে যখন তারা ব্যবহৃত হন, তখন কিন্তু আসলে পারিবারিক অনুশাসন বলুন কিংবা সামাজিক অনুশাসন বলুন কিংবা সমাজের ভিতরে যে অনুশীলিত মূল্যবোধ আদর্শের জায়গাটি কিন্তু তার কাছে খুব বড় হয়ে দাঁড়ায় না, বরং যেটি দাঁড়ায় যে তার বড় ভাই অথবা এই যে পৃষ্ঠপোষক ব্যক্তি কি ধরনের নির্দেশ তাকে দিলেন বা কি কাজ করতে বললেন, সেই বিষয়গুলোতে কিন্তু আসলে বিষয় তার অনেক মনোযোগ বেড়ে যায় এবং সে যেভাবে তাকে বলে সেই কাজগুলোই তিনি করেন। এইটাই হলো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যে কিশোর গ্যাংয়ের সাথে রাজনৈতিক সম্পৃক্ততাকে যদি আমরা বন্ধ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, এটা বন্ধ করা খুব একটা বেশি চ্যালেঞ্জ হবে না। কারণটা হলো, অন্যান্য দেশগুলো বন্ধ করতে পেরেছে এবং বন্ধ করার জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, কৌশল রয়েছে। যারা ইতিমধ্যে কিশোর অপরাধ করে মামলার আসামি হয়েছে বা মামলা হয়েছে বা কিশোর সংশোধন কেন্দ্রগুলোতে আছে, কিভাবে তাদেরকে সংশোধন করতে হয় তার কিন্তু পরীক্ষিত কিছু পদ্ধতি, কৌশল রয়েছে, উপায় রয়েছে। সুতরাং আমরা যদি এই বিষয়ে মনোযোগী হই, আমার মনে হয় না যে আসলে এটি খুব কষ্টের। তবে এই ধরনের পরিসংখ্যান উল্লেখ করে তো আসলে কোনো লাভ নাই। হ্যাঁ, পরিসংখ্যান উল্লেখ করে আমরা বুঝতে পারি যে এর ভয়াবহতা কি পরিমাণ ছড়িয়েছে, কিন্তু প্রশ্ন হলো, যেটি আপনি শেষে বলেছিলেন, যে প্রশ্নের কারণে আমি আপনাকে ধন্যবাদ দিয়েছি, এখনো দিচ্ছি, সেটি হচ্ছে যে এটাকে এই পর্যায়ে আমরা আসতে দিলাম কেন? আমরা বাংলাদেশে একটা প্রবণতা আছে, সেটি আমি বলে আলোচনাটি শেষ করছি। সেটি আমাদের অনেকেরই মধ্যে, একেবারে রাষ্ট্রের বলা যেতে পারে সর্বোচ্চ মহল থেকে একেবারে নিম্ন স্তর পর্যন্ত, যে আমরা সবসময় দেখার অপেক্ষায় থাকি যে আসলে এরপরে কি হয়, এরপরে কি হয়। এই যে মানে একটা ঘটনা ঘটার বা সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে বা বিপর্যয় দেখার একটি অপেক্ষায় থাকি, সেই অপেক্ষায় সেটি স্যার আসলে অপেক্ষার জন্য আসলে সবচেয়ে দেরি হয়ে যায়, দিকে নিয়ে যায়। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং বেশ গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আপনি আমাদের সঙ্গে আলাপ করলেন। দর্শক, আমাদের সঙ্গে সংবাদপত্র পর্যালোচনার জন্য যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক তৌহিদুল হক। আমরা চলে যাচ্ছি এবারে আজকের আবহাওয়ার খবর জানতে। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি অনেকটাই কমেছে, তাই ঢাকা সহ বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অস্বস্তিতে ফেলছে মানুষকে। এবং তবে আবহাওয়া বিভাগ এ বিষয়ে জানিয়েছে আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 2 দিনের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে।
ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.0 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30.4 এবং সর্বনিম্ন 25.5। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.1 এবং সর্বনিম্ন 24.8। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.4 এবং সর্বনিম্ন 24.6। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34.7 এবং সর্বনিম্ন 25.2। রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32.8 এবং সর্বনিম্ন 26.1। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.9 এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33.6 এবং 24.6 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 5:40 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:15। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের রাশিফল এবং রাশিফল জানাচ্ছেন জ্যোতিষী কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হতে পারে। মামলা মোকদ্দমায় জয়লাভ করতে পারেন। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে। নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করতে পারেন, তবে স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। ভাই বোনদের সঙ্গে মতানৈক্য অবসান ঘটতে পারে। এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন। অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। এমনকি বিশেষ করে যারা নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। এমনকি পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা মনোবল জনবল অর্থবল হারিয়েছেন, এমনকি বন্ধুত্বে ফাটল ধরেছে, প্রেমে বিচ্ছেদ ঘটেছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদেরও কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, তবে লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি মামলা মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায় হতে পারে। আটকে থাকা দীর্ঘদিনের বিল পাস হতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে। এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। উপহার উপঢৌকনা দিয়েও কম পাবেন না। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্ম ও ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে দূরভ্রমণে যেতে পারেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পথ খুলে যেতে পারে, তবে লোকে ভুল বুঝতে পারে ও সন্দেহের চোখে দেখতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপায় সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে সহযোগিতা করবে। তাছাড়া মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এবং সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে, তবে 2 চাকার বাহন বর্জন করতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা 10 গুণ বাড়িয়ে দিতে পারে। তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা কোনো মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনার
পিছু অনুসরণ করতে পারে। এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। এমনকি যাদের জীবন সাথী ও জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, তবে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্যের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, স্বাস্থ্য সচেতনতা মেনে চলতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। অবশ্য শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এই পর্যন্তই। দর্শক, এই ছিল আজ সকালের বাংলাদেশে। আমি বিদায় নিচ্ছি।